নমস্কার, আমি অম্বিকেশ মহাপাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আক্রান্ত আমরা মঞ্চের আহ্বায়ক। আজ থেকে ঠিক 14 বছর আগে 13 এপ্রিল 2012 দিনের ঘটনা আজ খুব বিশেষভাবে মনে পড়ছে। কি ঘটনা? 14 বছর আগে 13 এপ্রিল 2012 ছিল বাংলা বছরের শেষ দিন, যাকে আমরা বাঙালিরা চৈত্র সংক্রান্তি বলি। সেই দিন যখন সূর্য অস্তমিত হতে চলেছে, তখন আমি এবং আমার সঙ্গে সুব্রত সেনগুপ্ত আলিপুর ক্রিমিনাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করায় কোর্টের লকআপ থেকে বাইরে আসি। হঠাৎ কোর্টের লকআপ কেন, সেই বিষয়ে বলতে চাই। আগের দিন 12 এপ্রিল 2012 যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন বাড়ি ফিরছিলাম, আমাদের সমবায় আবাসনে, নিউগড়িয়া সমবায় আবাসনে, প্রতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের সচিবালয়ের পরিকল্পনায় কলকাতা পুলিশের যোগসাজশে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি ফেরার পথে আমাকে ঘিরে ধরে, মারধর করে, কুৎসিত গালিগালাজ করে, প্রাণনাশের হুমকি দেয়, বলপূর্বক তাদের বয়ানে মুজলেখা লিখিয়ে নেয়। তারপর কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানার আধিকারিকদের ফোনে ডেকে নিয়ে মৌখিক নির্দেশ দিয়ে গ্রেপ্তার করিয়ে থানার লকআপে শটান চালান করে দেয় এবং থানা শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনীর নির্দেশ মতো এফআইআর রেডি করে গ্রেপ্তার অফিসিয়ালি নির্দিষ্ট করে লকআপে রাত্রে থাকার ব্যবস্থা করে। পরের দিন আলিপুর ক্রিমিনাল কোর্ট থেকে জামিনে যখন লকআপের বাইরে আসি, সে এক অভূতপূর্ব দৃশ্য। জাতীয় এবং আঞ্চলিক স্তরের বিভিন্ন সংবাদ মাধ্যম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশের মানুষ, এমনকি আমার আত্মীয় স্বজনরা কোর্ট চত্বরে হাজির। এবং জানতে পারি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দল মত নির্বিশেষে সেই দিন সকাল থেকে অম্বিকেশ মহাপাত্র তাদের শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করছে। শুধু কি ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, আধিকারিক, শিক্ষক সকলে। এই ঘটনার পর এই ক্রিমিনাল মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও 11 বছর চলেছিল এবং 11 বছর পরে এই মামলা থেকে নিষ্কৃতি মিলেছিল। এখন একটুখানি বলা দরকার যে কিসের কারণে গ্রেপ্তার, কিসের কারণে ক্রিমিনাল মামলা, কিসের কারণে সেই মামলা 11 বছর ধরে চলেছিল। সেটা আর কিছু না, একটি ব্যঙ্গচিত্র, অত্যন্ত নিরীহ, বুদ্ধিদীপ্ত, হাস্যরসাত্মক, সমকালীন রাজনীতিকে প্রাসঙ্গিক করে একটি কোলাজ কার্টুন বা ব্যঙ্গচিত্র সমাজ মাধ্যমে আমি ফরওয়ার্ড করেছিলাম। সেটাই ছিল শাসক দলের কাছে অম্বিকেশ মহাপাত্রের অপরাধ। কিন্তু আমাদের ভারতের সংবিধান, ভারতের নাগরিক অধিকার, তার নিরিখে এটা আদৌ কোনো অপরাধ নয়। কিন্তু রাষ্ট্রের পুলিশ, শাসক দল, শাসক আশ্রিত দুষ্কৃতী এবং বিচার ব্যবস্থার যোগসাজশে এই ক্রিমিনাল মামলা 11 বছর চলেছিল। 11 বছর শেষে যখন আমি এই মামলা থেকে নিষ্কৃতি পাই, তখন ভাবলাম যে আমি সমস্ত কিছু থেকে নিষ্কৃতি পেলাম। কিন্তু ইতিমধ্যে শাসক দল পুলিশকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আরও 2টো ক্রিমিনাল মামলা গোপনে গোপনে মিথ্যার উপর আশ্রয় করে দায়ের করেছে। একটি হেয়ার স্ট্রিট থানাকে ব্যবহার করে, কলকাতা মহানগরের কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানাকে ব্যবহার করে, আরেকটি কলকাতা পুলিশের হরিদেবপুর থানাকে ব্যবহার করে। এবং 2টি মামলাই রাষ্ট্রের শক্তি, মিথ্যাকে আশ্রয় করে, পুলিশকে ব্যবহার করে নাগরিক অধিকার হরণের জন্য, মানুষকে ভয় ভীতি দেখাবার জন্য এই মামলার আশ্রয়। 11 সালে ক্ষমতায় আসার পর 2012 সালের 12 এপ্রিল রাত্রে আমার উপরে আক্রমণ হয়, গ্রেপ্তার হয়, লকআপ হয়, ক্রিমিনাল মামলা দায়ের হয়। শুধু কি একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা? না, এরকম বহু ঘটনা আছে। শিলাদিত্য চৌধুরীর ঘটনা, তানিয়া ভরদ্বাজের ঘটনা, আনিস খান খুনের ঘটনা, আরও বহু ঘটনা রয়েছে। অর্থাৎ পরিষ্কার যে শাসক দল আশ্রিত দুষ্কৃতী, পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা একসাথে মিলেমিশে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকারকে হরণ করার চেষ্টা চলেছে এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে রাজ্যে একটা পুলিশি রাজ কায়েম হয়েছে। তখন আমার বিরুদ্ধে এখনও একটি ক্রিমিনাল মামলা আলিপুর কোর্টে পেন্ডিং আছে, যার ফলে আমি আমার ইন্ডিয়ান পাসপোর্ট
রিনিউ করতে পারছি না পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে বাধার কারণে, এবং তার ফলে আমি আমেরিকার ভিসা আমি করাতে পারছি না। আমার মেয়ে আমেরিকাতে থাকে, আমি আমার মেয়ের কাছে যেতে পারছি না। এই সরকার এতটাই প্রতিহিংসাপরায়ণ, এতটাই সংবিধান বিরোধী, আইন বিরোধী, রাষ্ট্রীয় নিপীড়ন কায়েম রেখেছে সাধারণ মানুষের উপরে, এমনকি অম্বিকেশ মহাপাত্রের উপরে। আজকে যখন ২৬ সালে আমরা নির্বাচনের দোরগোড়ায়, আমি সমস্ত জনগণের কাছে আবেদন করব এই বিষয়টি মাথায় রেখে, বিবেচনায় রেখে আপনার ভোটদান করবেন। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।